নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ওয়েলকাম জানাই শিহরণের 24 নম্বর এপিসোডে। আজকে গল্পটি খুবই ভয়ানক গল্প। গল্পটি হচ্ছে কালো জাদু নিয়ে। আপনারা হয়তো কালো জাদু নিয়ে অনেক কিছু শুনেছেন ও দেখেছেন বা যা হোক কিছু, কিন্তু গল্পটি পুরোটা শুনবেন মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন কালো জাদু কী দিয়ে করা হয়। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শোনাই আপনাদের আজকের ঘটনা। আতঙ্কের শেষ ঠিকানা মানেই শিহরণ উইথ কার্তিক। কোনো জীবিত মহিলার মাথা কেটে তার খণ্ডিত অংশ অর্থাৎ মগজ দিয়ে যে কোনো মানুষকে বশ করা বা তার কোনো প্রকার ক্ষতি সাধন করা সম্ভব, কিন্তু সেই বিদ্যা এক ভয়ানক প্রভাব ফেলতে পারে। ঘটনাটা এই প্রেক্ষাপটে লেখা হয়েছে। কাজটা কিন্তু ততটা সহজ হবে না। তোকে একটা বিশেষ জিনিস জোগাড় করতে হবে, পারবি তো? বিশেষ জিনিস? কিন্তু কি সেটা? মাথার মগজ। এসব কি বলছেন আপনি? মগজ দিয়ে কি হবে? একটা কুমারী মেয়ের মগজ প্রয়োজন। তুমি যার ওপর কালো জাদু করতে চাইছো, তাতে এর থেকে মোক্ষম ওষুধ আর কিছুই হতে পারে না। কিন্তু আমি কোনো জীবিত মানুষের মগজ কোথা থেকে পাবো? দেখো, কাজটা তোমার কাছে যতটাই গুরুত্বপূর্ণ, আমার কাছে ততটাই গুরুত্বহীন। যদি নিজের উদ্দেশ্য পূরণ করতে চাও, তো এটা করতেই হবে। দাবির শেখ মাথা নিচু করে বসে আছে। কিভাবে কি করবে কিছুতেই ভাবতে পারছে না সে। কি বসে কি ভাবছো? কিছু না বাবা, আপনি আমাকে 1 সপ্তাহ সময় দিন। যেভাবে হোক কোনো কুমারী মেয়ের মগজ ঠিক জোগাড় করব আমি। কবিরাজ বাবা হাসলেন। ঠিক আছে, তবে তাই করো। আমি তোমার অপেক্ষা করব। আবার এসো। দবির শেখ কবিরাজের বাড়ি থেকে বিদায় নিয়ে সোজা নিজের বাড়ি চলে যায়। বাড়িতে তার 7 বছরের একটা মেয়ে আর গর্ভবতী স্ত্রী আছে। দবির শেখের ফিরতে ফিরতে রাত প্রায় 9টা বেজে গেছে। বাড়িতে এসে দেখতে পায় স্ত্রী নার্জিনা ঘুমিয়ে গেছে। মেয়ে নাইরা এখনো ঘুমায়নি, বাবা ফেরার অপেক্ষায় বসে রয়েছে। দবির শেখ আর কোনো কথা না বলে মেয়েকে হাত ধরে তাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েন। বাবা, এত রাতে কোথায় যাচ্ছি আমরা? কথা না বলে চুপ করে থাকো, আমার সাথে চলো। দবির শেখ তার মেয়ের হাত ধরে বাইরে বেরিয়ে পড়লেন। তার একটাই লক্ষ্য, যে করেই হোক একটা কুমারী মেয়ের মাথা জোগাড় করা দরকার, আর সেটা যে কোনো মূল্যে করতে রাজি আছে সে। কুমারী মেয়ের মাথার মগজ দিয়ে সে কাউকে কালো জাদু করতে চাইছে, আর তাকে এই কাজে সমর্থনভাবে সাহায্য করবে ওঝা কবিরাজ। দবির শেখ কাকে কালো জাদু করতে চাইছে আর কেন, সেটা আমরা আরও পরে জানতে পারবো। এখন পরবর্তী ঘটনায় আসে। দবির শেখ তার মেয়েকে ধাক্কা মেরে একটা ঘরের ভেতরে ফেলে দিল। বাবা, এটা কি করছো তুমি? আমাকে বাড়ি নিয়ে যাও তুমি। চুপ করো তুমি, এখন তুমি কোথাও যেতে পারবে না। আমি মায়ের কাছে যাব। মা কোথায়? দবির শেখের মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে কাঁদতে লাগলো। এখন কেঁদে কোনো লাভ হবে না। খোদার কসম, খুব ভালোবাসতাম তোমাকে, কিন্তু আমার কাছে আমার স্বার্থের থেকে বড় আর কিছুই নেই, নিজের মেয়েও না। দবির শেখ তার মেয়ের হাত পা একটা শক্ত দড়ি দিয়ে বাঁধলেন। তারপর একটা রুমাল দিয়ে মুখটাও বেঁধে দিলেন, যাতে গলা দিয়ে কোনো আওয়াজ না বেরোয়। কুর্তার ভেতর থেকে একটা ধারালো ছুরি করে দবির শেখ ছুরিটা নিয়ে মেয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে। মেয়েটির চোখ দুটো বড় বড় করে নিজের হত্যার দৃশ্য দেখা ছাড়া
আর কোনো উপায় ছিল না। তার ভয়াবহ চোখ নিজের মৃত্যুর জন্য প্রতীক্ষা করে যাচ্ছে। দবির শেখ ধীরে ধীরে তার মেয়ের গলাতে কাটতে লাগলো, যেন কোনো পশুকে কেটে ফেলা হচ্ছে। এতটুকু পাপ অথবা অপরাধবোধ ছিল না তার ভিতর। এরপর দবির শেখ তার মেয়ের কাটা মাথা থেকে মগজ বের করে একটা ব্যাগের ভেতরে রাখলো। মেয়েকে কোনো রকমের গর্ত চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে। লোকচক্ষুর আড়ালে সে ওঝা বাবার কুটিরে এসে হাজির হলো। বাবা, আমি আমার কথা রেখেছি। এই দেখুন, আমি কুমারী মেয়ের মাথার মগজ নিয়ে এসেছি। এবার আমার কাজ হবে তো? ওঝা ধীরে ধীরে চোখ মেলে তাকান। তিনি এক নজরে তার সামনে রাখা তাজ্জব বস্ত্রটাকে দেখতে থাকেন। কাজ হবে তো বাবা? আপনি কোনো কথা বলছেন না কেন? আমার ক্ষমতার ওপর কবে থেকে অবিশ্বাস জমালো তোর? খুবই রাগে ওঝা দবির শেখকে বলতে থাকে, আমায় ক্ষমা করুন বাবা, আমি তো শুধু আপনাকে জিজ্ঞেস করেছি মাত্র। ঠিক আছে, এখন বাড়ি যা, তোর কাজ হয়ে যাবে। ভেবে না তোর শত্রুর দুনিয়া আজ রাত থেকেই শুরু হলো। ওঝা একটা লেখা এঁকে তার উপর কতগুলো চুল, মানুষের নখ, হাড় ইত্যাদি তার উপরে রাখলেন। উনি কতগুলো মন্ত্র উচ্চারণ করতেই লেখাটার উপর আগুন জ্বলে উঠল। ওঝা টাটকা মগজটাকে আগুনের ভেতরে রাখলেন। তারপর নিজের চোখ দুটো বন্ধ করে গভীর ধ্যান মন্ত্র হয়ে গেলেন। দবির শেখের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সকাল হয়ে আসে। বাড়িতে দরজা ভেতর থেকে বন্ধ করা। কলিং বেল চাপতে ভেতর থেকে কেউ একটা দরজাটা ধীরে ধীরে খুলতে লাগলো। এর পরবর্তী দৃশ্য দেখে দবির শেখ হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না। ভয় আর আতঙ্কে নিজেকে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে। তার সামনে তার স্ত্রী হাসি মুখে দাঁড়িয়ে আছে। তুমি সারা রাত কোথায় ছিলে? দবির শেখ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, যাকে গতকাল রাতে নিজের হাতে শেষ করে দিয়ে এসেছে। সেভাবে বেঁচে থাকতে পারে কিভাবে? দবির শেখ কাঠ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ নিজের স্ত্রী যখন ডাকে তখন তার ঘোর কাটে। কি ব্যাপার, সারা রাত কোথায় ছিলেন আপনি? আর নয়ডা নয়ডা কোথায়? নয়ডা কোথায় মানে? ও তো এতক্ষণ চোখের সামনেই ছিল আমার। আপনার মাথাখানা কি পাগল হয়ে গেছে? আপনি নিজেই তো কাল তাকে নিয়ে গেলেন। দবির শেখ স্ত্রীকে কি জবাব দেবে ভেবে পাচ্ছে না সে। আর এতক্ষণ চোখের সামনে যেটা দেখলো সেটা কি নিতান্তই মনের ভুল? সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে দবির শেখের। কি হলো, কথা বলছেন না কেন? তোমাকে সব বলছি, আগে এক গ্লাস জল দাও তাড়াতাড়ি। ঠিক আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি নিয়ে আসছি জল। দবির শেখ চেয়ারে বসে জলের জন্য অপেক্ষা করছে। তার স্ত্রীকে কি জবাব দেবে মনে মনে ঠিক করছে। হঠাৎ দেখতে পাই কেউ একটা জলের গ্লাস হাত বাড়িয়ে দিচ্ছে তার সামনে। দবির শেখ ঘুরে তাকাতেই দেখতে পায় তার মেয়ে তার সামনে জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ধরপড় করে উঠে পড়ল সে। মেয়েকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখন রান্নাঘর থেকে একটা চিৎকারের আওয়াজ ভেসে এলো। দবির শেখ দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যায়। স্ত্রী মেঝেতে পড়ে পেটের ব্যথায় কাঁদছে। এসব দেখে প্রবশ বেদনার মতোই মনে হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি বাচ্চা ডেলিভারি হওয়ার কথা নেই। ডাক্তার যে ডেট দিয়েছে তাতে প্রায় এখন 1.5 মাস বাকি। দবির শেখ তার কাল বিলম্ব না করে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়।
কি ব্যাপার ডাক্তার সাহেব? দেখুন, ব্যাপারটা খুব দুঃখজনক, তাও আমাদের দায়িত্ব আপনাকে এই বিষয়টা জানানো। কি হয়েছে ডাক্তার? আপনার স্ত্রীর পেটের বাচ্চাটা উল্টো দিকে ঘুরে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, নয়তো মা আর সন্তান কাউকেই বাঁচানো সম্ভব হবে না। আমার স্ত্রী আর সন্তানকে বাঁচান ডাক্তার, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমরা চেষ্টা করছি যথাযথ। কথা শেষ হলে ডাক্তার ভেতরে চলে যায়। দবির শেখ ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার ওঝা বাবার কথা মনে পড়ে। আজ রাতেই তার সাথে দেখা করার কথা ছিল। তাই আর 7-5 না ভেবে দবির শেখ বেরিয়ে পড়েন। রাস্তায় যেতে যেতে দবির শেখ বারবার নিজের মেয়ের কথা ভাবতে থাকে। সে নিজেও জানে না ওঝার কুটিতে গেলে একটা বিশেষ পরিবর্তন আসে তার ভেতরে। চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা যায় না। মেয়েকে শেষ করে দিয়েছে সে নিজের হাতে। স্ত্রী নার্জিনা এভাবে হাসপাতালে একটা কঠিন সময় পার করছে। কিন্তু এত কিছু ভাবলে চলবে না। দবির শেখ তার উদ্দেশ্যে সাধন যে কোনো মূল্য করতে প্রস্তুত। ওঝা সাহেব কুটিতে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। দবির শেখ তার কাছে যেতেই লোকটা চোখ মেলে তাকায়। এসে গেছিস, খুব ভালো করেছিস। হ্যাঁ বাবা, আপনি আমায় একটা জরুরি কারণে তলব করেছিলেন। ওঝা ওনার এক ভৃত্যকে ইশারা করতে লোকটা ভেতরের ঘর থেকে কিছু একটা নিয়ে আসে। এই কাঁচের শিশিটা রাখ। এটা কি বাবা? কি আছে এর ভেতর? এটাতে সেই মেয়েটার মগজের পেছন রয়েছে, আর এটাই হলো তোর শত্রুর মোক্ষম ওষুধ। কথাটা শোনা মাত্রই দবির শেখের বুকটা একটা মোচড় দিয়ে উঠল। কোনোভাবে নিজেকে সামলে নিল সে। এই ওষুধটা আজকের ভেতর যে করেই হোক তার শত্রুর ওপর প্রয়োগ করতে হবে, আজকেই। হ্যাঁ, ওষুধের গুণাগুণ শেষ হয়ে গেলে কালো জাদু করা সম্ভব হবে না। তাই যা বলছি দ্রুত কর। ঠিক আছে বাবা। দবির শেখ শিশিটা নিয়ে উঠতে যাবে, ঠিক তখন ওঝা তাকে অবাক করে দিয়ে উঠে বলল, কিরে, এত তাড়াতাড়ি কিসে? তোর বউ এখনো মরেনি? বেঁচে আছে? বাবা, আপনি আপনি জানলেন কিভাবে? আমি কি করে জানলাম সেটা জানা জরুরি নয়। এবার আমার কথা মন দিয়ে শোন। এই শিশিটা সাবধানে নিয়ে যা, কোনোভাবে যাতে ভেঙে না যায়। কেন? ভেঙে গেলে কি হবে বাবা? এটা একবার ভেঙে গেলে তোর কত বড় দুর্দশা হবে স্বপ্নেও ভাবতে পারবি না। আর শুধু তোর নয়, এই ভুলটা করলে আমারও ক্ষতি হবে। ঠিক ঠিক আছে বাবা, আমি বুঝে গেছি। দবির শেখ শিশিটা নিয়ে বেরিয়ে পড়ে। এখন সোজা তাকে তার ভাইয়ের বাড়িতে যেতে হবে, আর কাজটা যত দ্রুত সম্ভব করতে হবে। ভাইয়ের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ঘন্টাখানেক সময় লাগলো। দবির শেখ দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে ওঠার সময় একটা আওয়াজ তার কানে আসে। নিচে তাকিয়ে দেখে শিশিটা মেঝের উপর ভেঙে পড়ে আছে, আর রক্ত কালো রঙের তরল পদার্থ শিশির বাইরে বেরিয়ে আছে। সর্বনাশ, এই কি অনন্ত হয়ে গেল! শিশিটা মেঝের উপরে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে দবির শেখের। দবির শেখ তার এতদিন ধরে এত কিছু করে আসছিল তার ভাইয়ের আর পরিবারের লোকজনদের কালো জাদু করার জন্য। দবির শেখ প্রথম থেকেই রকচটা আর খামখেয়ালে স্বাভাবিকের ছিল। এই উদ্ধত্তের জন্য বাবা তাদের
প্রবাদটি এই উদ্যোগের জন্য বাবা তাদের পরিবারটি একটা বড় অংশ তার বড় ভাইয়ের নামে লিখে দেয়। দবির শেখ নিজের শেয়ার নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেন না। তিনি বারবার নিজের ভাইয়ের আর পরিবারের ক্ষতি করতে চাইতেন। আজকে গল্পটি ছিল এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন এবং কমেন্টে জানান গল্পটি কেমন লাগলো, এবং ওয়েটিংয়ে থাকুন এর পরের এপিসোডের জন্য। ধন্যবাদ।